আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে ইজি ক্লাসরুমে। আজকে তোমাদেরকে আমি জীববিজ্ঞানের অধ্যায় জীবকোষ ও টিস্যু এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে পার্ট 1 আলোচনা। আজকের টপিকে আমরা পড়ব কোষ, কোষের প্রকার, কোষের প্রধান অঙ্গাণু ও কাজ নিয়ে। প্রথমে আসি কোষ কাকে বলে। লক্ষ্য করো, আমাদের সকলের জীবদেহ, অর্থাৎ জীবদেহ বলতে আমাদের প্রাণী এবং উদ্ভিদ দুইটাকেই বোঝায়। প্রাণী এবং উদ্ভিদ উভয়ই কিন্তু কোষ দিয়ে গঠিত। লক্ষ্য করো, আমাদের এই হাতের সবকিছুই কিন্তু কোষ দিয়ে গঠিত। এবং আমরা যে হাত দিয়ে কোনো কাজ করতে পারতেছি, ধরো এই মার্কারটি আমি উঠালাম, এটা কিভাবে উঠালাম? এবং এই কোষের মাধ্যমে কিন্তু উঠালাম, অর্থাৎ আমার কোষ দিয়ে আমার হাতটি তৈরি হয়েছে এবং এই হাতের মাধ্যমে আমি আমার মার্কারটি উঠাতে পারছি। তার মানে আমরা বলতে পারি কোষ হচ্ছে আমাদের জীবদেহের গঠন করে এবং জীবদেহের সকল কার্যক্রম সম্পন্ন করে। সুতরাং আমরা বলতে পারি কোষ হচ্ছে জীবের গাঠনিক ও কার্যকরী একক। সুতরাং এবার আসবো আমরা কোষের প্রকারভেদ নিয়ে। আমরা জানি নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয় এবং কাজের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে আদিকোষী এবং আরেকটি হচ্ছে প্রকৃতকোষী। আদিকোষী মানে হচ্ছে প্রাককেন্দ্রিক এবং প্রকৃতকোষী মানে হচ্ছে সুকেন্দ্রিক। চলো এবার বুঝে নেই আদিকোষী বলতে কি বোঝায় এবং প্রকৃতকোষী বলতে কি বোঝায়। আদিকোষী বলতে বোঝায় কোষের নিউক্লিয়াসটি নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবৃত নয়, তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যে সকল অঙ্গাণুগুলো একটি সাধারণ কোষে থাকার কথা সেগুলো থাকে না। তবে এই সকল কোষে রাইবোজোম থাকে শুধুমাত্র প্রোটিন তৈরি করার জন্য, এবং এই সকল কোষের ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। আদিকোষী জীব হচ্ছে, যেমন ধরো নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়ায় এই সকল ধরনের কোষ পাওয়া যায়। এখন আমরা জানব প্রকৃত কোষ বলতে কি বোঝায়। প্রকৃত কোষী বলতে বোঝায় কোষের নিউক্লিয়াসটি নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবৃত থাকবে। তাহলে নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকবে না, এবং সাইটোপ্লাজমের মধ্যে একটি সাধারণ কোষের মতো যেই সকল অঙ্গাণুগুলো প্রয়োজন, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, সেন্ট্রোসোম এবং অন্যান্য অঙ্গাণু উপস্থিত থাকবে। প্রকৃতকোষী জীবের উদাহরণ হচ্ছে আমরা সবাই, যেমন ধরো মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া এবং গাছপালা। কাজের উপর ভিত্তি করে কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে দেহকোষ, আরেকটি হচ্ছে জননকোষ। দেহকোষ বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে এবং এটা মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন করে, এবং এটা আমাদের জানতে হবে, এটা মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন করে। জনন কোষগুলো উৎপন্ন হয় জনন মাতৃকোষ থেকে, এবং এই জনন মাতৃকোষগুলো থাকে বিভিন্ন সেক্সুয়াল অর্গানে। পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে বিভিন্ন সেক্সুয়াল অর্গান রয়েছে যেখান থেকে জনন মাতৃকোষ উৎপন্ন হয়, এবং জনন মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায়, এখানে যেটা মনে রাখতে হবে, মিওসিস প্রক্রিয়ায় জনন কোষ উৎপন্ন হয়। জনন কোষ দুই ধরনের হতে পারে, শুক্রাণু অথবা ডিম্বাণু। শুক্রাণু হচ্ছে পুংপুং জনন কোষ এবং ডিম্বাণু হচ্ছে স্ত্রী জনন কোষ। এখন আমরা জানব একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন কিরকম হতে পারে। লক্ষ্য করো, প্রথমেই আমরা জানব যে একটি কোষের বাহিরে কি থাকে। একটি কোষের বাহিরে থাকে একটি আবরণ বা কোষ ঝিল্লি। আমাদের শরীরে যেমন এরকম কাপড় থাকে, এরকম কোষের বাহিরে এরকম একটা আবরণ থাকে যার নাম হচ্ছে কোষ ঝিল্লি। এটি হচ্ছে একটি দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত, দ্বিস্তরী পর্দা। এখন আমরা জানবো কোষ ঝিল্লির ভিতরের যে অংশটুকু, সেই অংশটুকে বলা হয় প্রোটোপ্লাজম, এবং এই প্রোটোপ্লাজমের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ব্যতীত প্রোটোপ্লাজমের বাকি যে অংশ, সেই অংশটুকে বলা হয় সাইটোপ্লাজম, এবং এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে। ধরো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হতে পারে মসৃণ অথবা অমসৃণ। যেই সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এইরকম রাইবোজোম লাগানো থাকে, সেই সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং যেগুলায় রাইবোজোম থাকে না তাদেরকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা জানলাম প্রোটোপ্লাজমের মধ্যে একটি নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াস ব্যতীত বাকি প্রোটোপ্লাজমের অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম, এবং এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে। যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কোষের মধ্যে 1 থেকে 300 বা কোনো কোনো ক্ষেত্রে 1000ও হতে পারে। যেমন আমাদের যকৃত কোষে 1000-এর মতো মাইটোকন্ড্রিয়া রয়েছে। এবং প্লাস্টিড,
আমরা যদিও একটি উদ্ভিদ কোষের কথা বলছি, তবে এইটা মাইটোকন্ড্রিয়া কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় ক্ষেত্রেই বিদ্যমান। যদিও প্লাস্টিড আমাদের প্রাণী কোষের মধ্যে নেই। তাহলে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের একটি বড় পার্থক্য হচ্ছে প্রাণী কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে এবং উদ্ভিদ কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড উভয়ই আছে। এখন লক্ষ্য করো, উদ্ভিদ কোষের মধ্যে একটি বড় ফাঁকা আমরা দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে কোষ গহ্বর, এবং এই কোষ গহ্বরের মধ্যে এই উদ্ভিদ কোষের বিভিন্ন বজ্র পদার্থ এসে জমা হয়। উদ্ভিদ কোষের কোষঝিল্লির বাইরেও একটি আলাদা পর্দা রয়েছে, যার নাম হচ্ছে কোষ প্রাচীর, এবং এই কোষ প্রাচীর হচ্ছে একটি জড় পদার্থ, এবং এই কোষ প্রাচীরের মধ্যে রয়েছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন। মনে রাখতে হবে যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। তাহলে এজ এ হোল আমরা যদি বলি একটি উদ্ভিদ কোষের মধ্যে কি কি থাকে, সর্ববাহিরে থাকে একটি কোষ প্রাচীর, ভিতরে থাকে কোষঝিল্লি, কোষঝিল্লির ভিতরের অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম, যেটি কিনা একটি জেলির মতো থকথকে অংশ, এবং এই প্রোটোপ্লাজমের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াস বাদে বাকি জায়গাটুকুর নাম হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, এটসেট্রা। এখন আমরা জানবো নিউক্লিয়াসের একটি গঠন। একটি নিউক্লিয়াসের মধ্যে জায়গায় জায়গায় এরকম পোর্স বা রন্ধ্র বা ছিদ্র থাকে, যাকে বলি আমরা নিউক্লিয়ার রন্ধ্র, যেগুলো দিয়ে আমাদের নিউক্লিয়াস বিভিন্ন অন্যান্য অঙ্গাণুর সাথে কমিউনিকেশন বা যোগাযোগ রক্ষা করতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস একটি দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত, যার নাম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার ঝিল্লি। বায়োলজির ভাষায় কোনো কিছু আবৃত থাকলে সেটাকে ঝিল্লি বা আবরণ বলা হয়। একইভাবে নিউক্লিয়াসের আবরণকে বলা হয় নিউক্লিয়ার ঝিল্লি, এবং কোষের আবরণকে বলা হয় কোষ ঝিল্লি। তাহলে নিউক্লিয়াসের আবরণ, যেটা নিউক্লিয়ার জালিকা বা নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার এনভেলপ, সেইটা কিন্তু একটি দ্বিস্তরী পর্দা, এবং এই নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে থাকে আমাদের হচ্ছে নিউক্লিওপ্লাজম। অর্থাৎ আমরা এটাকে তুলনা করতে পারি অনেকটা এরকম বলের মতো, যে বলের ভিতরে একটা ফাঁপা জায়গা থাকে, আর এখানে ফাঁপা জায়গা নয়, বল এখানে থাকে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম অনেকটা প্রোটোপ্লাজমের মতো থকথকে জেলির মতো, এবং এই নিউক্লিওপ্লাজমের মধ্যে একটি ঘনবস্তু দেখতে পাচ্ছ, যার নাম হচ্ছে নিউক্লিওলাস, এবং এই নিউক্লিওলাসকে ঘিরে রেখে চারদিকে কতগুলো সুতার মতো যেই সকল অংশ দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকাগুলোই যখন একটি কোষ বিভাজনে যায়, তখন এই ক্রোমাটিন জালিকাগুলোই ক্রোমোজোমে কনভার্ট হয় বা ক্রোমোজোমে রূপান্তরিত হয়। এই সবগুলোকেই একত্রে বলা হয় নিউক্লিয়াস। এখন আমরা জানবো একটি আদর্শ প্রাণী কোষের গঠন কিরকম হতে পারে। উদ্ভিদ কোষের মতো প্রাণী কোষেও একই রকম অঙ্গাণু বিদ্যমান, তবে উদ্ভিদ কোষের মতো প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই এবং প্লাস্টিডও নেই। যেহেতু প্লাস্টিডের মেন কাজ হচ্ছে খাদ্য তৈরি করা, তাই সেগুলো উদ্ভিদে বিদ্যমান রয়েছে শুধুমাত্র উদ্ভিদে খাদ্য তৈরি করার জন্য। এই জন্যই প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সেটা তার উদ্ভিদ থেকে ধার নিতে হয়। এখন আমরা জানবো যে প্রাণী কোষের কোষ ঝিল্লিটি কিরকম। প্রাণী কোষের কোষ ঝিল্লিটি মাঝে মাঝে দেখতে পাচ্ছ এরকম ভাঁজ হয়ে থাকে, যাকে বলা হয় মাইক্রোভিলাই। এছাড়া প্রাণী কোষে কিন্তু উদ্ভিদ কোষের মতো অত বড় কোষ গহ্বর নেই, থাকলেও কোষ গহ্বর আছে খুব ছোট ছোট। তাই প্রাণী কোষে নিউক্লিয়াসটি মাঝ বরাবর অবস্থান করে। এছাড়া প্রাণী কোষের মধ্যে উদ্ভিদ কোষের মতো মাইটোকন্ড্রিয়া, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, রাইবোজোম, এবং প্রাণী কোষে আরেকটি অঙ্গাণু রয়েছে যার নাম হচ্ছে সেন্ট্রোসোম। এই সেন্ট্রোসোমের মধ্যে থাকে সেন্ট্রিওল, যা কিনা আমাদের প্রাণী কোষের কোষ বিভাজনের সময় সহায়তা করে। তাহলে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।